বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভৌত বিজ্ঞানের ক্লাস শুরু করব। এর আগে করিয়েছিলাম পরিবেশের ধারণা অথবা বলা যায় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি। আজকে আমি শুরু করব গ্যাসের ধর্ম। কি লিখবো? চ্যাপ্টারের নাম লেখো গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম লেখো। চ্যাপ্টারের নাম কি হবে? গ্যাসের ধর্ম হবে। তো এবার হচ্ছে বলবো যে প্রথমে যদি তোমার গ্যাসের চ্যাপ্টারে তোমরা যাই, তো সবার প্রথমে মনে রাখা দরকার চাপ। দেখো চাপ কাকে বলে। চাপ যদি বলা হয় কোনো পাত্রে কোনো পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলে। তাহলে হলো কোনো পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে বা যে লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। বলবো চাপের একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো চাপের একক, চাপের একক এটা নিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে। বলবো চাপের সিজিএস একক, সিজিএস ডাইন ডিওয়াইএন ডাইন পার, শুধু লেখা থাকে ডাইন ডিওয়াইএন ডাইন পার সেমি স্কোয়ার। আর স্থায়ীতে একক নিউটন পার মিটার স্কোয়ার, বা এটা এরকম থাকে ডিওয়াইএন ডাইন সেমি স্কোয়ার বা নিউটন এমএ স্কোয়ার বা পাস্কাল। কোশ্চেন পরীক্ষায় আসে চাপের এককগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কোশ্চেন এটাই এসে যে চাপের একক। বলো চাপের একক আর কি? বলবো চাপের একক বার। বলবো চাপের ব্যবহারিক একক, চায়ের হয়ে গেছে দেখো তো। চাপের ব্যবহারিক একক হলো চাপের ব্যবহারিক একক কি? দেখো বার বা মিলিবার। মিলিবার। চাপের ব্যবহারিক একক কি? বলবো মিলিবার। এবার বলবো চাপের একক বলা মাত্রা। বলো চাপ কাকে বলা হয়? বলে চাপ সমান সমান, চাপ সমান সমান বলবো বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান কি? বল বাই ক্ষেত্রফল। বলছে কি চাপ মানে তুমি কি একক ক্ষেত্রফল। সাপোজ আমার এইখানে যদি বলা হয় ঘুষি কেউ মারে, তাহলে এটা লম্বভাবে বলটা প্রয়োগ করছে। যে একক ক্ষেত্রফলে যে লম্বভাবে যে বল প্রয়োগ করছে তাকে বলা হয় কি বলা হয়? চাপ বলা হয়। কাউকে যদি সাপোজ তোমার মারো একটা ঘুষি, তাহলে বলবো মুখে যদি একটা তোমার চেঞ্জ করে দাও, তাহলে বলবো বলটা কিভাবে পড়ছে? লম্বভাবে। যে এককটা তো এখানে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে চাপ বলা হয়। তাহলে বল কোথায় পড়ে? ক্ষেত্রফলের উপর পড়ে। তাহলে ইংরেজি বলা হয় এইটাই যদি বলা হয় সংকেতে বলে চাপ, চাপকে ইংরেজিতে বলা হয় পি, প্রেসার। প্রেসার সমান সমান বল যদি বলা হয় তাহলে এফ বাই তোমার ক্ষেত্রফল কি? এ। তো ধ্যান রাখা দরকার, আরামসে বুঝে দেয়। এবার যদি বলা হয় মাত্রীয় সংকেত, চাপের যদি বলা মাত্রীয় সংকেত কি? বলবো চাপের মাত্রীয় সংকেত চাপের মাত্রীয় সংকেত হলো বলের সংকেত কি? মাত্রীয় সংকেত হচ্ছে এম এল টি -2
আর ক্ষেত্রফলের কি, ক্ষেত্রফলের চেয়ে স্কোয়ার। লেন্থ বলবো, ক্ষেত্রফল কি লেন্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই পাশেও এল এই পাশেও এল, তাহলে এল এল কি এল স্কোয়ার। আর বলের ক্ষেত্রফল কি এটা, তাহলে বলবো চাপের মাত্রিক সংখ্যা হবে এল এম এল। এইখান থেকে বলবো কাটা গেলে বলবো একটা এল থেকে, তাহলে একটা এল উপরে যদি যায় তাহলে -1 বা এতে টি টু। এটা হচ্ছে আমার চাপের মাত্রিক হচ্ছে সংকেত। পরীক্ষায় আছে চাপের মাত্রিক সংকেত কি, তাহলে বলবো এটা চাপের একক কি। চাপের কোশ্চেন পরীক্ষা কেমন আসবে, নিম্নলিখিতের মধ্যে কোনটা চাপের একক নয়। পরীক্ষায় কি আসবে, নিম্নলিখিতের মধ্যে কোনটা চাপের একক নয়, ধ্যান রাখা দরকার। বলবো যে সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে চাপ যদি বলা হয়, সমুদ্র পৃষ্ঠে চাপের মান ৭৩ সেমি পারদস্তম্ভ। পারদস্তম্ভের মান বলো, চাপের বলো মান তোমার ৭৩ সেমি পারদস্তম্ভ, বা যদি বলা হয় বার এককে যদি বলা হয় তাহলে বলবো 1031.25 এত মিলিবার, এটাই তো বলা হয়। এটাই সমান সমান কোন কোন লেখা হয়, বা এটাই সমান সমান লেখা আছে 1.03125 ইন্টু 10⁵, 10⁵ এত ডাইন সেমি স্কোয়ার। চাপের বিভিন্ন এককের মান বিভিন্ন রকমের আছে, ধ্যান রাখা দরকার। এইটাই যদি বলা হয়, যদি শূন্যটাকে যদি একদম আরো একবার এগিয়ে নেওয়া হয়, এইটার সঙ্গে ওয়ানটাকে আবার এদিকে নিয়ে আসলাম 0.03125 ইন্টু 10⁶ হয়। তো চাপের হচ্ছে বিভিন্ন এককের মান আছে এরকম হচ্ছে দেওয়া আছে, ধ্যান রাখা দরকার। এত মিলিবার বলা হয়। এবার হলো চাপ পরিমাপের একক। চাপ পরিমাপ যন্ত্রের নাম। যন্ত্রের নাম ব্যারোমিটার। হ্যাঁ, ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্র কে আবিষ্কার করেন, বলবো হচ্ছে টরিসলি। এই যন্ত্রটি আবিষ্কার করেন। প্রশ্ন পরীক্ষায় আসে চাপ পরিমাপের একক, চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, তাহলে হলো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চাপ মাপার যন্ত্রটি কে আবিষ্কার করেন, টরিসলি। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম, বলবো ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেছেন, টরিসলি আবিষ্কার করেছেন। বায়ুর দিক নির্ণয় যন্ত্রের নাম, বাত পতাকা। বলো বায়ুর চাপ পরিমাপ যন্ত্রের নাম কত, এটা বায়ুর দিক পরিমাপক যন্ত্রের নাম, বললাম বাত পতাকা। বায়ুর দিক পরিমাপ যন্ত্রের নাম কি, বাত পতাকা। আর পরেরটাতে দেখো, বায়ুর তীব্রতা পরিমাপ করা হয় অ্যানোমোমিটার যন্ত্রের সাহায্যে।
তাহলে বায়ুর দিক পরিমাপ বলা তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বলবো অ্যানোমোমিটার যন্ত্রের সাহায্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন যদি পরীক্ষায় আসে হঠাৎ বলবো যে ব্যারোমিটারে বলবো কোন ধাতু ভরা ভরা থাকে? ব্যারোমিটার যন্ত্রে ও থার্মোমিটার যন্ত্রে পারদ ভরা থাকে। পারদ নামে তরল ধাতু দ্বারা পরিপূর্ণ থাকে। কোশ্চেন পরীক্ষায় এসে যে এমন একটি অধাতুর নাম লেখো, এমন একটি ধাতুর নাম লেখো যা সাধারণ উষ্ণতায় তরল অবস্থা থাকে, তাহলে বলবো কি নাম? পারদ। পারদ বলবো সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। পারদ কেন ভরা হয়? কারণ পারদ খুব অল্প তাপমাত্রায় এর আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। পারদ কেন ভরা হয়? তাহলে পারদ কেন ভরা হয়? কেন ভরা হয়? বলবো যে খুব কম তাপমাত্রা, খুব কম তাপমাত্রার পার্থক্যে আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। বেশি এই কারণে সবসময় পারদ ভরা হয়। তাহলে পারদ কেন ভরা হয়? বলবো যে খুব কম তাপমাত্রায় আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হয়, একটুতে আয়তন বেশি হয় এই জন্যে। কোশ্চেন পরীক্ষায় আসে। বলবো যে পারদের ব্যারোমিটারের মিটার এর পাঠ, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ নিচে নামে, হঠাৎ নিচে নামলে বলবো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। বলবো আস্তে আস্তে নিচে নামলে, যখন হঠাৎ নিচে নামে তার মানে বলবো যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর যখন যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন তখন যখন যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন তখন ঘূর্ণিঝড় তোমা হয়। যখনই দেখবে বলছে টিভিতে খবর দেয় যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার মানে কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বলবো আস্তে আস্তে নিচে নামলে, ব্যারোমিটারের পাঠ আস্তে আস্তে নিচে নামলে, আস্তে আস্তে নিচে নামলে কি হবে? বলবো আস্তে আস্তে। আচ্ছা আস্তে আস্তে লেখা দরকার ছিল, বললাম আস্তে আস্তে নিচে নামলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা আছে। বলবো ধীরে ধীরে উপরে উঠলে, ধীরে ধীরে উপরে উঠলে কি হবে? বলবো ধীরে ধীরে উপরে উঠলে আকাশ মেঘ মুক্ত হবে। অর্থাৎ আকাশ মেঘ মুক্ত হবে, অর্থাৎ আকাশ পরিষ্কার হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
তোমরা নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো, তো ব্যারোমিটার সম্পর্কে সমস্ত কিছু বলা হলো। বায়ু সম্পর্কে বলছিলাম, বায়ুতে আগে বলছিলাম যে নিম্নের স্তরে চাপ অথবা বেশি থাকে। এবার আসবো হচ্ছে বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্র, এবার বয়েলের সূত্র বলবো স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দেখো বয়েলের সূত্রে ধ্রুবক দুটি, অর্থাৎ যদি বলা হয় যে পি বলছে আয়তন, আয়তন মানে ভি, ইংরেজিতে ভি মানে ভলিউম, তাহলে বলবো ভি ভেরিজিয়াস 1/p, পাশে লিখবো গ্যাসের ভর, বলবো গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা স্থির। কোশ্চেন পরীক্ষায় আসে গ্যাস বলা হয় বয়েলের সূত্র ধ্রুবক দুটা কি কি, এইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা এইটাই দেয় এবং ক্লাস 10 পরীক্ষা এটাই আসে যে বয়েলের সূত্রের ধ্রুবক দুটা কি কি, বলবো যে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা, গ্যাসের উষ্ণতা। এইখান থেকে যদি বলি যে ধ্রুবক দুটো কি কি, তাহলে বলবো হচ্ছে এখানে যদি কি বলে যাদের ভেদ করা আছে তাহলে তারা আছে জানে যে বলবো তোমার ভি সমান সমান একটা লিখতে পারো কে, একটা লিখতে পারো তোমার পি লিখতে পারো, তাহলে বলবো ভি ভেরিজিয়াস উঠিয়ে দাও, একটা গ্যাস ধ্রুবক লেখো কে, তাহলে এইখানে লিখবো যে কে হলো গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক কি হলো গ্যাস ধ্রুবক তোমার হচ্ছে কোশ্চেন পরীক্ষা আসে কে কে কি ধরা হয়, কে কে গ্যাস ধ্রুবক ধরা হয়। তাহলে এইখানে কিছু নেই মানে 1, আমি সময় এই কোনাকুনি গুণ করি, তাহলে পিভি সমান সমান পিভি সমান সমান কে, মানে এটা কি, এটার মানে হলো যে পি মানে গ্যাসের চাপ, চাপ ইন্টু ভি মানে আয়তন, গ্যাসের আয়তন, আয়তন সমান সমান ধ্রুবক। এই কথাটার মানে কি, বললাম যে সাপোজ টোটাল মিলে, যে আমি বললাম যে টোটাল মিলে 12 কেজি কোনো গ্যাস আসছে, কয় কেজি গ্যাস আসছে 12 কেজি, তাহলে বললাম চাপ যদি হয় 2 তাহলে গ্যাসের আয়তন হবে কত 6, আর উল্টাটা যদি হয় বলবো এইখানে যদি চাপ হয়ে গেল তোমার 3, তাহলে দুইটা মিলে আমাকে 12ই বানাইতে লাগবে, যদি চাপ হয়ে যায় 3 তাহলে গ্যাস কত হবে, গ্যাসের আয়তন হবে তোমার 4, আমাকে 12ই বানাতে লাগবে। তাহলে বলবো কোশ্চেন পরীক্ষায় আসে নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের চাপের কি সম্পর্ক, তাহলে বলবো ব্যস্তানুপাতের সম্পর্ক। বলবো নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে
আয়তনের কি সম্পর্ক? বলবো ব্যস্ত সম্পর্ক। পরীক্ষা এটাই আসে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ চাপ দ্বিগুণ হলে আয়তন অর্ধেক হবে। আবার আয়তন দ্বিগুণ হলে চাপ অর্ধেক হবে। এই দুইজনে ভাসুর ভাসনের সম্পর্ক। একজন যদি বাড়ে তাহলে অপরজন কমবে। যদি একজন বলা হয় যে দ্বিগুণ হলো, তাহলে ও দ্বিগুণ হ্রাস বলবে, ও হয়তো অর্ধেক হ্রাস হবে। এর 4 গুণ হলে এর দ্বিগুণ তোমার হ্রাস হবে। তাহলে বলছে একটা যদি বাড়ে তাহলে অপরটা কমবে। এইটাকে বলা হয় গ্যাস, বলা হয় কি গ্যাসের তোমার বয়েলের হচ্ছে সূত্র। বয়েলের সূত্র দেখো, আমার যদি বলা হয় এই মুখে যদি সাপোজ প্রচুর পরিমাণে চাপ দেই তাহলে কি হবে? আয়তনটা কমবে। যেমন পঞ্চের উপরে যদি বসো তাহলে পঞ্চটা কি আয়তনটা কমে যায়। তাহলে বলছে চাপ যদি বেশি দেই তাহলে আয়তন কম হবে। কোনো না কোনো দেখবে বাচ্চাগুলার মুখ থেকে প্রচুর পরিমাণে চাপ দিয়ে দিবে, দেখবো ওর আয়তনটা কমে যাবে। যাবে কি যাবে না? এরকম করে তোমার হয়। তাহলে বললাম যে তাহলে আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? বলো ব্যস্তানুপাতিকতার সম্পর্ক। পঞ্চের উপরে বসলে চাপ দিচ্ছ, তাহলে পঞ্চটা তো বসে যাচ্ছে। বলবে এটা কোন ধরনের সম্পর্ক? তাহলে বললাম ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আসি পরের জায়গাটাতে। বললাম যে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি কি? অ্যান্সার এখানে লেখো। বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। পরীক্ষায় আসে বারবার। এটা সূত্র ধ্যান রাখা দরকার। বলবো গ্যাসের সূত্রে, বয়েলের সূত্রের গাণিতিক রূপ যদি বলা হয়, আমরা কি জানি? বয়েলের সূত্রে তোমার পিভি সমান সমান ধ্রুবক। পিভি সমান সমান ধ্রুবক। যদি সমান সমান এই সময় তো পিভি সমান সমান ধ্রুবক, এই পাশে লিখবো এই সময়কালে গ্যাসের ভর ও উষ্ণতা স্থির। বলবো যে যখন পি কে যদি বলা হয় প্রাথমিক, যদি বলা হয় P1, আর পরে যদি তোমার P1 চাপে আয়তন যদি তোমার V1 হয়, P1 চাপে আয়তন যদি V1 হয়, আমি বলে দেই তাহলে P1 চাপে আয়তন V1 ও P2 চাপে আয়তন V2 হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান সমান P2 V2।
এটা দিয়ে কোশ্চেন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। P1 V1 সমান সমান P2 V2, এটা কার সূত্র? বলবো যে বয়েলের সূত্র। আচ্ছা পরেরটাতে এটা একটা অঙ্ক দেই ছোট্ট করে, রেলওয়ে এক্সামের ক্ষেত্রে পরীক্ষায় আসে, যে বললাম যে কত 30 এটিএম চাপে, বলবো যে 30 এটিএম চাপে, এটিএম চাপ দেবো নাকি 30 ডাইন পার সেমি স্কোয়ার চাপে কোনো গ্যাসের আয়তন 90 লিটার লিটার হলে 60 ডাইন চাপে, 60 ডাইন পার সেমি স্কোয়ার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? বলবো এখানে 30 ডাইন, এটা কি দেওয়া আছে? সেমি স্কোয়ার চাপে বলা আছে, তাহলে চাপের P1 এর মান কত? 30। বলা আছে আয়তন কত দেওয়া আছে? আয়তন মানে V1 এর মান কত দেওয়া আছে? 90। এবার কি বলা আছে? 60 ডাইনে তোমার চাপে, পরে পরে আবার চাপ দেওয়া আছে, বলে P2 সমান কত? 60 ডাইন চাপে ওই গ্যাসের আয়তন কত? বলো P2 আমি জানি না, বলবো আয়তন মানে কি? আয়তন মানে V2 আমি জানি না, এই V2ই বের করতে লাগবে। আমি বলবো সূত্র অনুযায়ী কি আছে? বলো সূত্র তো আমি জানি, কি সূত্র? বললাম P1 V1 সমান সমান P2 V2। P1 এর মান কত দেওয়া আছে? 30। V1 এর মান কত দেওয়া আছে? 90। P2 এর মান কত দেওয়া আছে? P2 এর মান দেওয়া আছে 60। আর V2 এর মান কত দেওয়া আছে? V2 এর মান দেওয়া নেই। এখান থেকে বলবো এই শূন্য কাটাই, 3 দুগুণা 6 আর 2 দিয়ে কাটাকাটি করলে কত? 45। তাহলে আসবে 45 লিটার। কত লিটার? 45 লিটার আসবে আনসার। বললাম 45 লিটার। আনসার লেখো কত? বলবো V2 সমান সমান 45 এত লিটার। তাহলে V2 সমান কত লিটার? 45 লিটার। এল ফর কি? এল ফর লিটার। আরামসে বোঝা গেল আশা করি, কোনো অসুবিধা? আশা করি কোনো অসুবিধা নেই। যাই হোক আমি পরেরটাতে আসি, এবার লেখে সূত্র অঙ্কন করব। এগুলোর মান আলাদা আলাদা চেঞ্জ করে আছে, দিয়ে দিবে, যে কেমন কোশ্চেনে তোমরা দিয়ে দেয় আমি বলে দিই। এত ডাইন চাপে কোনো গ্যাসের আয়তন এত লিটার, বলছে চাপ হচ্ছে ওই উষ্ণতায়, ওই কোশ্চেনটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, ওই উষ্ণতায় চাপ দ্বিগুণ করলে চাপ অর্ধেক করলে ওই গ্যাসে অর্ধেক হলে, চাপ অর্ধেক হলে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে আমি এবার একবার করিয়ে দিই এটা নতুন ভাবে। আশা করি এটা তোমাদের সবার তোলা হয়েছে। বললাম যে 30 সেমি বলা আছে পারস্তম্ভের চাপে, এত ডাইন টেন না লিখি, বাস এটা লিখে দিলাম। কোনো গ্যাসের আয়তন কত আছে? 90 লিটার। তাহলে আয়তন মানে 90 লিটার। বলা আছে ওই উষ্ণতায় চাপ অর্ধেক হলে, চাপ যদি অর্ধেক হয়, আগে চাপ কত ছিল? 30, চাপ অর্ধেক হয়ে গেল, বলতে হলে ওই গ্যাসের আয়তন কত হবে? আয়তন মানে V2 জানা নেই।
ভি2 জানা নেই, এটি বের করতে লাগবে। আমি বলবো কি করে বুঝবো যে এইটাই চাপের, এটা বয়েলের সূত্র হচ্ছে হবে, যদি কোনো অঙ্কে এরকম লেখা থাকে যে ওই উষ্ণতায়, বলো বয়েলের সূত্র চিনব কি করে? বয়েলের আমি অঙ্ক করার সময় বয়েলের সূত্র কিনব কি করে? বললাম যে সূত্র একরকম, প্লাসে একই উষ্ণতায় বলা থাকলে 2 নম্বর ওই উষ্ণতায় হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়, আর 3 নম্বর যদি বলা হয় 30 ডিগ্রি উষ্ণতায় চাপ এত হলে, ওই বলে চাপ সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত হলে আমি জানি না, আমি বললাম যে 5 হলে 30 ডিগ্রি উষ্ণতায় চাপ না লিখে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ তো বলা থাকবে না, বলবে আয়তন। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 4 লিটার হলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো কোনো না কোনো ভাবে তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছে, समझदार को इशाराई कापी। এইখানেও বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আবার বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তা দুইটাই কি একই উষ্ণতা? যদি ওই নির্দিষ্ট উষ্ণতায় কথা বলা থাকে, 4 নম্বর বললাম যে নির্দিষ্ট উষ্ণতায়, আবার ওই নির্দিষ্ট উষ্ণতায় বলা থাকে নির্দিষ্ট উষ্ণতায় বলা থাকলে বয়েলের সূত্র হবে বয়েলের সূত্র কি P1 V1 সমান সমান P2 V2, এটাই হচ্ছে বয়েলের সূত্র। এটাই বুঝবো যে বয়েলের সূত্র কোশ্চেন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে বয়েলের সূত্র, তো ধ্যান রাখা দরকার বয়েলের সূত্র সম্পর্কে, এগুলো দেয় কোশ্চেন। এবার বয়েলের সূত্রের লেখচিত্র অঙ্কন করব, আশা করি এটা বুঝতে পারছো। এখানকার অঙ্কগুলা করে নেবে, আমি পরের দিকে অঙ্ক করিয়ে দিব। বললাম যে বয়েলের সূত্রের পি বনাম ভি লেখচিত্র। পি বনাম ভি এর লেখচিত্র বলবো এই এক পাশে দেবো পি, এক পাশে দেবো ভি, এই পাশে দিলাম পি, এখানে আছে ভি। দেখো যদি চাপ বাড়ে তা আয়তন কি হবে? এদিকে বাড়ছে চাপ আর এদিকে ভি দেওয়া আছে, ভি মানে আয়তন। চাপ মানে ইংরেজিতে যদি বলা হয় প্রেসার, আর ভি মানে ভলিউম, মানে আয়তন। যদি চাপ বাড়ে তো আয়তন কি হবে? আয়তন কম হবে। তার জন্য এই লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্র এইরকম হবে। কোশ্চেন পরীক্ষায় দেয় যে পি বনাম ভি এর লেখচিত্র এটা হবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী পি বনাম ভি এর সূত্র কি? পি বনাম ভি এর সূত্র এটা হয়ে গেল। একটু কঠিন কোশ্চেন আসলে এরকম আসবে, দেখো বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম ভি এর লেখচিত্র, পিভি বনাম পি এর লেখচিত্র লেখো একবার। এটা পিভি বনাম ভি লেখো, তো বললাম এদিকে লেখো পিভি বাড়ছে এদিকে, আর এদিকে লেখো তোমার ভি।
এটা লেখচিত্র হচ্ছে মূল বলা হয়। এইরকম তোমার আসবে, একটা সরল রেখা আসবে, কি আসবে, একটা সরল রেখা আসবে, বাস এইটা তুমি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসি চালতে সূত্র, এগুলো সবগুলো লিখে রাখো। পিভি বনাম পি আর পি বনাম ভি এর লেখচিত্র দুইটাই ইম্পর্টেন্ট। এরপরে তাদের চালতে সূত্র লেখো। তাহলে এবার এইখান থেকে আরো কোশ্চেন আছে যে বয়েলের সূত্র অনুযায়ী। কোন একটি জলাশয়ে কোনো একটি জলাশয়ের নিচের দিকে বুদবুদ ছোট হয় এবং উপরে উঠলে বুদবুদ বড় হয় কেন? বায়ুর বুদবুদ হয় কেন? তাহলে বায়ুর বুদবুদ বড় হয় কেন? তাহলে এটা তুমি অ্যান্সার বলি। তাহলে বললাম যে নিচের দিকে যদি সাপোজ কোনো একটা পাত্র বলা হয়, সাপোজ এটা জলের পাত্র বলা আছে, এই পর্যন্ত জল আছে, বয়েল কি বলছে এখানে, সাপোজ বায়ুর বুদবুদ এতটা, উপরে আসলে এত বড়, তার উপরে আসলে এত বড়, তার উপরে আসলে এত বড়, বলছে নিচে যে আছে নিচের চাপ বেশি, চাপ বেশি, চাপ বেশি, এখানে কি হবে, চাপ কম, উপরে জলের উপরের দিকে চাপ কম। এটাই একটা ভুল করেছিল পাকিস্তানের একদল বিজ্ঞানী। তারা কি করেছিল, তারা গিয়েছিল সমুদ্রে টাইটানিক জাহাজ তোমরা দেখতে, আর তারা জানে না যে ওখানে চাপ বেশি, তারা সাবমেরিন নিয়ে গেছিল, সাবমেরিন পর্যন্ত চুরমাচুর হয়ে গেছিল। বলছিলাম ঠিকই আছে, পাকিস্তানের বুদ্ধি শুদ্ধি ওই রকমের যখন, তো হবেই তো এরকম। তো ওইখানে কি ধ্যান রাখা দরকার, যেহেতু চাপ বেশি, এখানে কি বলবো, চাপ বেশি, তো বলবো আয়তন কি হবে, আয়তন কম। বয়েলের সূত্র যে ভি ভেরিজিয়াস 1/p, তাহলে যেখানে চাপ বেশি হবে, চাপ বেশি হবে সেখানে কি হবে, আয়তন কম হবে। আর এখানে চাপ কম, তাহলে কি বলবো, আয়তন বেশি হবে, আয়তন বেশি। একই সূত্র ভি ভেরিজিয়াস 1/p। তো এখানে দেখো চাপ এখানে কম, তা আয়তনটা কি বড় হয়েছে, আর এখানে কি চাপ বেশি, চারদিকে চাপ দিচ্ছে, তা আয়তনটা কি হচ্ছে, কম হচ্ছে। বাস এটা ইম্পর্টেন্ট। তাহলে বয়েলের সূত্র থেকে ধ্যান রাখা দরকার। কোশ্চেন পরীক্ষায় আসবে যে এত ডিগ্রি বৃদ্ধি করা হলো, তো বা আয়তন চাপ দ্বিগুণ করা হলো, তো আয়তন কি হবে, অর্ধেক হবে। চাপ 4 গুণ যদি করা হয় তাহলে আয়তন কত হবে, তার অর্ধেক দ্বিগুণ হবে। তো চাপের সঙ্গে বয়েলের সূত্রে, চাপের সঙ্গে যদি কোশ্চেন কোনো জায়গায় পরীক্ষায় আসে, বয়েলের সূত্রে চাপের সঙ্গে আয়তনের অর্ধেকের ব্যস্তর সম্পর্ক, অর্থাৎ চাপ দ্বিগুণ হলে, অর্থাৎ
চাপ দ্বিগুণ হলে আয়তন অর্ধেক। বলবো যে চাপ 4 গুণ হলে আয়তন 1/4, 4/1 হবে। তো এটা ধ্যান রাখা দরকার। এবার আসি আমি বয়েলের সূত্রে। আমি বলবো চার্লসের সূত্র, বলো বয়েলের সূত্র এই পর্যন্তই হয়েছে। এবার বলি চার্লসের সূত্রে, বলবো আমি চার্লসের সূত্র। দেখো উপরে চার্লসের সূত্র, স্থির চাপে বয়েলের সূত্র লাগু স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসের ফলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা ছিল তার 1/273 অংশ, যেহেতু বলা আছে বৃদ্ধি বলা আছে কিংবা হ্রাস, তাহলে তুমি এত অংশ বৃদ্ধি অথবা হ্রাস হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বয়েলের সূত্র। বয়েলের সূত্র যদি বলা হয়, বলবো বয়েলের সূত্র, বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের সূত্র অনুযায়ী যদি বলা হয় তাহলে বলবো ভি ভেরিজিয়াস ভি, অর্থাৎ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে। সরি, কি বলা আছে, যদি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হয় বলবো পাশে লেখো গ্যাসের ভর ও গ্যাসের চাপ স্থির থাকে। গ্যাসের ভর ও গ্যাসের চাপ স্থির আছে। এবার যদি বলি যে গ্যাসের ভর ও গ্যাসের চাপ আর তোমার কি আছে, স্থির তোমার আছে, ধ্যান রাখা দরকার। তো এখান থেকে V1 বলা হচ্ছে, বলবো যে ভি পাশে দিকে লিখবো আগে। দেখো ভি এখানে যদি বলা হয় ভেরিজিয়াস থেকে উঠানোর দরকার হয়,
তাহলে ভি ভেরিজাস উঠিয়ে লিখতে লাগে, বলবো ভেরিজাস লিখে কি লিখতে লাগে, বলবো তোমার সমান সমান। এখানে একটা ধ্রুবক নেব কে, ধ্রুবক কি নেব কে, যেহেতু ভেরিজাস আছে তাহলে বললো টি আছে, নিচে থাকলে 1/t লিখতাম, টি এর সঙ্গে নাই তাহলে এটা লিখবো। তাহলে এবার কি গুলো পরে তোমার ভিটা তো উপরে লিখবো, আর এখানে সমান সমান আছে না, এই টিটা তোমার নিচে লিখবো, তাহলে সমান সমান কে, সন্দেহ কি নেই। তাহলে ভি সমান সমান ভি বাই টি সমান সমান কে, বলবো গ্যাসের গাণিতিক সূত্র, সরি এটা বয়েলের সূত্র না, এটা চার্লসের সূত্র হবে। চার্লসের সূত্র অনুযায়ী বলে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ রূপ হলো, দেখো যদি এটা লেখা দরকার হয় V1 দিলাম, তাহলে V1 নিচে কি আছে টি আছে, T1 V1 বাই T1 সমান সমান V2, ভি এর পরে 2 দিলাম আর তোমার টি আছে 2, তাহলে V1 বাই T1 সমান সমান V2 বাই T2, এটা বয়েলের সূত্রের গাণিতিক হচ্ছে রূপ। বলবো ভি বলা হয় T1 উষ্ণতায় যদি কোনো গ্যাসের আয়তন V1 হয় এবং T2 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V2 তোমার হয়, তাহলে V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এবার দেখো কোনো একটা গ্যাস সিলিন্ডার যদি তোমার ফুরিয়ে গেছে, তুমি কাজ করবে যে যদি কোনো রকমে ভাতের ফ্যান গরম অবস্থায় থাকে, তুমি গ্যাস সিলিন্ডারটাকে সেখানে ডুবিয়ে রাখবে, দেখবে তোমার গ্যাস সিলিন্ডার থেকে একটু পরিমাণে গ্যাস হচ্ছে বের হচ্ছে। তো এইটাই বলছে যে যদি কোনো কারণে উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে অবশ্যই সে তোমার আয়তন হচ্ছে বৃদ্ধি হতে পারে। তো এইটাই তো বলছে যদি উষ্ণতা বৃদ্ধি হয়, তো উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের কি সম্পর্ক, বয়েলের সূত্র অনুযায়ী। কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষার ক্ষেত্রে আসে যে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর ও গ্যাসের গ্যাসের সূত্রে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর ও গ্যাসের চাপ। বলবো যে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন বাড়লে বলবো গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে। এজন্য পাশে অন্য পেন দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। এজন্য গরমের দিনে সাইকেল বেশি পাম্প দিয়ে চালাতে নেই, বা বেশি গরমের দিনে বেশি পাম্প দিয়ে চালাতে নেই, বা বলা হয় যে পাম্প দিয়ে রোদ্রে রাখতে নেই।
কেন রাখতে নেই? যদি বেশি পাম্প দাও এবং তার সঙ্গে সঙ্গে তুমি বেশি পাম্প দিয়ে চালাচ্ছ গরমের দিনে, তো কি হবে, যে চাকাতে তোমার মাটির সঙ্গে ঘর্ষণ হচ্ছে, চাকা এগিয়ে যাচ্ছে, তার মানে কি চাকা বলবো যে রাস্তার সঙ্গে ঘর্ষণ হচ্ছে, আর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। দেখবে এরকম করে তো ঘষতে থাকবে, তাপ উৎপন্ন হয়। আর যদি গরম বেশি উৎপন্ন হয় তাহলে কি হবে, যে টায়ার টিউবের ভিতরে যে গ্যাস আছে, গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, মানে টিউবটা আবার এত বেশি প্রসারণ হয়, এমন এক প্রসারণ হয় যে তার সহনশীলতার বাইরে চলে যায়, আর ফলে তুমি কি হয়, ফেটে যায়, বাস্ট হয়। তো এই জন্য বলা হয় গ্যাসের, এটি হচ্ছে কোশ্চেনে তোমার দেয়, যদি কোনো কারণে যে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কি হবে, বৃদ্ধি হবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী এটাই বলা যায় যে যদি আয়তন বলা হয় উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কি হবে, গ্যাসের আয়তন বৃদ্ধি হচ্ছে কি পাবে। আরামসে বুঝে গেল। তাহলে পরেরটাতে আসি। বলবো চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের বললাম যে ভি বনাম টি বনাম বা ভি বনাম টি এর লেখচিত্র এদিকে দেই ভি, এদিকে দেই টি, এদিকে চিহ্নটা দেওয়া আছে উপরে, তার মানে বৃদ্ধির চিহ্ন, এদিকেও তোমার এরকম চিহ্ন দেওয়া আছে, তার মানে কি বৃদ্ধির তোমার চিহ্ন দেওয়া হচ্ছে, ধ্যান রাখা দরকার। আমি বললাম কি, এখানে ধ্যান রাখো যে যদি এরকম করে তোমার এখানে কোনো সময় থাকে, এরকম কোনো সময় থাকে যে এবার যদি তোমার উষ্ণতা বৃদ্ধি করি, মানে উষ্ণতা বাড়ছে, তাহলে আয়তন কি হবে, আয়তন বাড়বে। বাড়বে মানে কি, বাড়বে মানে এইদিকে আসবে, উষ্ণতা বাড়ছে মানে উপর দিকে যাবে, আর আয়তন বাড়ছে মানে কি এইদিকে তোমার সরে আসবে। তার জন্য বলবো এটা এইরকম ভাবে একটা তোমার গ্রাফ যাবে, এটা হচ্ছে মূল বিন্দুগামী। কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী সরলরেখা। কোশ্চেন পরীক্ষায় আসে যে মূল বিন্দুগামী সরলরেখা, ধ্যান রাখা দরকার যে কোশ্চেনে তোমার চার্লসের সূত্র অনুযায়ী নিম্নলিখিতের মধ্যে কোনটা ঠিক, বলবো চার্লসের সূত্র অনুযায়ী মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখা আসবে, ধ্যান রাখা দরকার, এটা হবে রাইট অ্যান্সার। যাই হোক আমি পরেরটাতে আসি। মূল বিন্দুগামী সরলরেখা তোমার আসবে চার্লসের সূত্র অনুযায়ী কোনো না কোনোভাবে যে প্রচুর পরিমাণে টেম্পারেচারে যাতে কোনো রকমের সাইকেলটা এসেল রাখা না হয়, তাহলে কি হবে, বাস্ট হবে। কারণ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, আয়তন একটা টিউবের নতুন বলা হয় টিউবের একটা সহনশীলতা তোমার থাকে, ওই সহনশীলতার যদি বাইরে যায় তাহলে টিউব তো ফাটবেই, এই কারণে তোমার টিউব ফেটে যায়। তাহলে চার্লসের সূত্র হয়ে গেল। আমি আসবো পরম শূন্য উষ্ণতা। দেখো পরম শূন্য উষ্ণতা হলো যে উষ্ণতায় বাস্তব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, হয় তাকে বলবো যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়
বাস্তব গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। বললাম পরম শূন্য উষ্ণতার মান কত? কোশ্চেন ঘুরে ফিরে আসে যে কোন উষ্ণতায় গেলে গ্যাসের আয়তন শূন্য হবে। বলো পরম শূন্য উষ্ণতায়। বললাম পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়? বললাম পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। বলো পরম শূন্য উষ্ণতার মান কত? বলো পরম শূন্য উষ্ণতার মান পরম শূন্য উষ্ণতার মান হলো -273 .15 কেলভিন। -273.15 কেলভিন, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। তো পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে পরম শূন্য উষ্ণতার মান কত? বলো -273 পয়েন্ট কত? -273.15, এইটাই পরীক্ষাতে বারবার আসে। বলবো 0°C, 0°C এর মান পরম শূন্য উষ্ণতায় কত? অ্যান্সার বলবো যত ডিগ্রি সেলসিয়াস বলা থাকবে তত ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 যোগ দিয়ে দিবা, তাহলে কত হবে? 273। সাপোজ বললাম 10°C এর মান পরম শূন্য উষ্ণতায় কত? বললাম 10 + 273 কেলভিন, তাহলে বলবো 283 কেলভিন। বলবো 27°C এর মান পরম শূন্য উষ্ণতায় কত? বললাম 27 + 273, তাহলে বলবো এত কে, তাহলে বললাম যোগ করলে কত? 300 কে হবে। বললাম 30°C উষ্ণতার মান পরম শূন্য উষ্ণতায় কত হবে? বলবো 30 + 273, সবগুলোর সঙ্গে 273 যোগ দিতে লাগবে, বলবো 303 কে। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরম শূন্য উষ্ণতা আর তোমার সেলসিয়াস উষ্ণতা। এবার আসবে যে পরম শূন্য উষ্ণতা এবং ফারেনহাইট স্কেলের মান। পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? কত হচ্ছে? 59। পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? বললাম -459° ফারেনহাইট। এইটাই পরীক্ষা, এটা তোমার আসে পরম শূন্য উষ্ণতা ও ফারেনহাইট স্কেলের মান তোমার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? বলবো -459 ফারেনহাইট। 0.4 দেওয়া দরকার, 0.4 দিলেও হয়, না দিলেও হয়। তো পরম শূন্য উষ্ণতা বললাম ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কত? সেলসিয়াস স্কেল
স্কেলের সম্পর্ক, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, বলবো C/9 F মাইনাস 32 বাই হচ্ছে কত 5, C/9 F মাইনাস 32 বাই হচ্ছে 5, বাস এটা তোমার মনে রাখবা। এবার আসি উপরে, বললাম যে 0 ডিগ্রি C ও 0 ডিগ্রি C না দিই, বলে দিলাম যে 27 ডিগ্রি C ও 303 কেলভিন এর মধ্যে 303 কেলভিন এর মধ্যে কোনটি মান বড়? আমি বলবো যখনই আমি বলবো যে দুইজন কাকে একই হাইটে নিয়ে আসা দরকার, তারপরে গিয়ে আমি বুঝতে পারবো। যেমন 27 ডিগ্রি C, 27 ডিগ্রি C মানে দেখো আমি পড়িয়েছিলাম উপরে, দেখে নেবা, বলবো 27 প্লাস 273 মানে কত হবে বলো 300 কেলভিন। আর এখানে কত কেলভিন দেওয়া আছে? বলবো এখানে তো দেওয়া আছে 303 কেলভিন, 300 কেলভিন, তাহলে বড় কোনটা? বলবো এটা হয়ে যাবে বড়। যদি বলা হয় আর একটা কোশ্চেন, বললাম 30 ডিগ্রি C ও 30 ডিগ্রি C ও 300 কেলভিন এর মধ্যে কোনটা বড়? বড়। বলবো 30 ডিগ্রি C কে প্রথমে কেলভিনে বানাও, 30 ডিগ্রি C কে যদি কেলভিনে বানাই তাহলে 273 যোগ করব, এটা কেলভিন হয়ে যাবে। তার মানে কত 303 কেলভিন, আর এটা কত আছে 300 কেলভিন। বলবে এই দুইটার মধ্যে বড় কোনটা? বলবে এটা, তাহলে বলবো এইটা, সেটা বলবো বড় হবে। কোনটা বড়? এখানে এটা যা আছে সেলসিয়াসের সঙ্গে বলবো অবশ্যই 273 যোগ করা দরকার, তাহলে হয়ে গেল 303 কেলভিন। তাহলে বললাম 303 কেলভিন যদি আছে বলবো তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস বড়। আশা করি এটা বোঝা যাচ্ছে। পরেরটাতে আসি, আরামসে বোঝা গেল কি না? তাহলে আমি বললাম যে আরামসে বোঝা যদি যায় তাহলে আমি বলি জলের স্ফুটনাঙ্কের মান স্ফুটনাঙ্কের মান বলো কেলভিন স্কেলে কত? বলবো কেলভিন স্কেলে হবো, বলে স্ফুটনাঙ্কের মান তো সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস ফুটে? বললাম 100 ডিগ্রি C, বললাম 100 ডিগ্রি C উষ্ণতায় জল ফুটে। ফুটে তার মানে জলের স্ফুটনাঙ্কের মান কত? বললাম 100 ডিগ্রি C। 100 ডিগ্রি যদি C হয়, 100 ডিগ্রি C থেকে যখন যখন C উঠাবা, C উঠিয়ে 200 C উঠিয়ে কি উঠিয়ে C উঠিয়ে C উঠিয়ে 273 যোগ করতে হয়। চার্লসের সূত্রে যত অঙ্ক আছে সব অঙ্কে যে C উঠিয়ে কত যোগ করতে লাগে? 273 যোগ করতে লাগে। বললাম 273 যোগ করলে বলবো 373, এইটা গেল স্ফুটনাঙ্কে এত কেলভিন। বলবো জলের হিমাঙ্কের মান কত? জলের হিমাঙ্কের মান, হিমাঙ্ক মানে বরফ,
বলবো নর্মালি যদি বলা হয়, বলবো জলের হিমাঙ্কের মান জিরো ডিগ্রি সি। আমি বললাম 0 ডিগ্রি প্লাস সি উঠিয়ে কত লিখবো, 273 লিখবো। বলবো 273 লিখলাম। তাহলে বললাম 273 যখন লিখে দিলাম, তাহলে হলো কত, বললাম আমার হয়ে গেল 0-র সঙ্গে 273 যোগ করলে কত, 273ই আসে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি বললাম আজকে অনেকটা বড় তোমার ভিডিওটা হয়ে যাচ্ছে, তো বললাম আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওটাতে সমস্ত চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো। গ্যাসের একটা কোশ্চেনও এর বাইরে আসবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। তো ধ্যান রাখা দরকার অবশ্যই। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক বাটন দিয়ে দেবে, যাতে আমরা খুব খুশি হয়েছি। তো বললাম আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।